ভাবুন তো, একটা দেশে এমন একজন শাসক আছে যার একদিনের খরচেই হাজার মানুষের জীবন বদলে যেতে পারে, যার নিজের ইয়টের ভেতরে আছে সুইমিং পুল, সিনেমা হল, এমনকি সাবমেরিন, যে চাইলে আকাশে উড়ে বেড়ায় নিজের প্রাইভেট জেটে। কিন্তু সেই মানুষটাই হঠাৎ করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মেট্রোতে যাত্রা করে। কেন? এটাকে শুধু লোক দেখানোর জন্য, নাকি এর পেছনে আছে একটা বড় প্ল্যান? তিনি হলেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তিনি শুধু একজন শাসকই নন, বরং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীও। অনেকেই তাকে দুনিয়ার সবচেয়ে ধনী শাসক বলে মনে করে, আবার অনেক মিডিয়া তাকে ট্রিলিয়নিয়ার হিসেবেও উপস্থাপন করে। যদিও বাস্তবে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় 14 থেকে 20 বিলিয়ন ডলারের মধ্যে, কিন্তু তার পরিবারের প্রভাব পুরো দুবাইয়ের অর্থনীতির উপর এতটাই বেশি যে এই ট্রিলিয়নিয়ার ট্যাগটা এসেছে সেখান থেকেই। 1949 সালে জন্ম নেওয়া এই মানুষটা 2006 সালে তার ভাইয়ের মৃত্যুর পর দুবাইয়ের শাসক হন। তখনকার দুবাই আর এখনকার দুবাইয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আজ যে শহরটা আমরা দেখি, আকাশচুম্বী বিল্ডিং, বিলাসবহুল জীবন, আধুনিক প্রযুক্তি, এসবের পেছনে বড় অবদান এই মানুষটার। কিন্তু তার জীবনের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা শুধু তার সম্পদ না, বরং তিনি কিভাবে সেই সম্পদ ব্যবহার করেন এবং কিভাবে চলাফেরা করেন। তার প্রতিটা মুভ যেন একটা গল্প বলে, একটা মেসেজ দেয়। ধরুন, আমরা সাধারণ মানুষ বছরে হয়তো একবার বা দুইবার প্লেনে উঠি, সেটাও অনেকের কাছে বড় ব্যাপার। কিন্তু 2024 সালে এমন রিপোর্ট এসেছে যে তিনি এক সপ্তাহে 10 বার প্রাইভেট জেটে স্কটল্যান্ড ভ্রমণ করেছেন। এই ভ্রমণের খরচ ছিল প্রায় 2 মিলিয়ন পাউন্ড। আমাদের কাছে এটা অবিশ্বাস্য বিলাসিতা মনে হলেও তার কাছে এটা একেবারেই স্বাভাবিক, কারণ তার কাছে আছে নিজস্ব একটি এয়ার ফ্লিট, যার নাম দুবাই রয়্যাল এয়ার উইং। এই ফ্লিটে রয়েছে বোয়িং 747, 737, 777 এর মতো বড় বড় প্লেন, যেগুলো সম্পূর্ণভাবে ভিআইপি ব্যবহারের জন্য তৈরি। এই প্লেনগুলোর ভেতরে রয়েছে ব্যক্তিগত বেডরুম, দ্রুতগতির ইন্টারনেট, সিনেমা দেখার ব্যবস্থা। মানে আকাশের মধ্যে একটা চলমান 5 তারকা হোটেল। তিনি যখন চান, যেখানে চান, তখনই উড়ে যেতে পারেন। কোনো লাইনে দাঁড়াতে হয় না, কোনো দেরি নেই, কোনো ঝামেলা নেই। কিন্তু তার বিলাসিতা শুধু আকাশেই সীমাবদ্ধ নয়, পানিতেও তার রাজত্ব আছে। তার অন্যতম বড় সম্পদ হলো দুবাই নামের একটি সুপার ইয়ট। এই ইয়টটির দৈর্ঘ্য প্রায় 162 মিটার, যা একসময় পৃথিবীর সবচেয়ে বড় ইয়টগুলোর একটি ছিল। এই ইয়টটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় 400 থেকে 500 মিলিয়ন ডলার। এখন যদি আপনি ভাবেন এটা শুধু একটা বড় জাহাজ, তাহলে আপনি ভুল ভাবছেন, কারণ এই ইয়টের ভেতরে আছে সুইমিং পুল, জ্যাকুজি, সিনেমা হল, জিম, স্পা, এমনকি একটি সাবমেরিনও। এখানে একসাথে 40 থেকে 50 জন অতিথি থাকতে পারে এবং পুরো ইয়ট পরিচালনা করতে লাগে 100 জনেরও বেশি স্টাফ। সহজভাবে বললে এটা কোনো সাধারণ ইয়ট নয়, এটা পানির উপর ভাসমান একটা রাজপ্রাসাদ। এখন যদি ভাবেন এত কিছু থাকার পর আর কি থাকতে পারে, তাহলে আপনাকে তার গাড়ির কালেকশনের কথা বলতে হবে। তার কাছে রয়েছে 500-র বেশি গাড়ি, যার মোট মূল্য কয়েকশো মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। বাগাটি, ল্যাম্বরগিনি, ফেরারি, যে ব্র্যান্ডেরই নামই বলুন না কেন, সবই তার সংগ্রহে আছে। কিছু গাড়ির দাম একাই 30 থেকে 40 কোটি টাকার বেশি। আবার এমন কিছু গাড়িও আছে যেগুলো পৃথিবীতে মাত্র কয়েকটা তৈরি হয়েছে, আর তার কাছে সেই গাড়ির একাধিক ইউনিট রয়েছে। এটা শুধু একটা গাড়ির কালেকশন না, এটা যেন এক ধরনের ক্ষমতার প্রদর্শন। কিন্তু এখন আসল চমকটা এখানে। এত বিলাসবহুল জীবন যাপনের পরেও তিনি মাঝে মাঝে এমন কিছু করেন যা মানুষকে অবাক করে দেয়। 2025 সালে একদিন তিনি হঠাৎ করেই দুবাইয়ের একটি ট্রাম স্টেশনে উপস্থিত হন। কোনো আগাম ঘোষণা নেই, কোনো বড় নিরাপত্তা প্রদর্শন নেই। তিনি সাধারণ মানুষের মতো দাঁড়িয়ে থাকেন, তারপর ট্রামে উঠে পড়েন। ভাবতে পারেন, একজন বিলিয়ন ডলারের শাসক সাধারণ মানুষের মতো ট্রামে ভ্রমণ করছে। এই দৃশ্যটা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। মানুষ অবাক হয়ে যায়, এটা কি সত্যি? এটা কিন্তু প্রথমবার না, এর আগেও তিনি মেট্রোতে ভ্রমণ করেছেন, সাধারণ মানুষের সাথে কথা বলেছেন। তিনি কেন এটা করেন? কারণ এর পেছনে একটা স্পষ্ট উদ্দেশ্য আছে। তিনি চান মানুষ দেখুক যে দুবাইয়ের পাবলিক ট্রান্সপোর্ট এতটাই উন্নত যে দেশের শাসক নিজেও সেটা ব্যবহার করতে পারেন। এটা একদিকে যেমন একটি শক্তিশালী মেসেজ, তেমনি অন্যদিকে এটা তার ইমেজকেও আরো শক্তিশালী করে। তার পুরো জীবনটাই আসলে দুইটা এক্সট্রিমের মিশ্রণ। একদিকে আছে প্রাইভেট জেট, সুপার ইয়ট, বিলিয়ন ডলারের সম্পদ, অন্যদিকে আছে মেট্রো, ট্রাম, সাধারণ মানুষের সাথে মিশে যাওয়া। এই কন্ট্রাস্টটাই তাকে অন্য সবার থেকে আলাদা করে তোলে। তিনি জানেন কখন বিলাসিতা দেখাতে হয় আর কখন সাধারণ হতে হয়, আর এই ব্যালেন্সটাই তাকে শুধু একজন ধনী শাসক নয়, বরং একজন স্মার্ট লিডার বানিয়েছে। তার ভ্রমণগুলো শুধু আনন্দের জন্য নয়, প্রতিটা ভ্রমণের পেছনে একটা উদ্দেশ্য থাকে। তিনি যখন বিদেশে যান তখন শুধু ঘুরতে যান
চান না, তিনি ব্যবসা করেন, নতুন সম্পর্ক তৈরি করেন এবং দুবাইকে বিশ্বের সামনে আরো বড় করে তুলে ধরেন। তার প্রতিটা পদক্ষেপ যেন একটা বড় পরিকল্পনার অংশ। তার জীবন শুধু গাড়ি, প্লেন বা ইয়টে সীমাবদ্ধ নয়, তিনি একজন দক্ষ ঘোড়সওয়ারও। আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় তিনি অংশ নিয়েছেন এবং জয়লাভও করেছেন। তার ঘোড়ার ফার্ম এবং রেসিং টিম বিশ্বের অন্যতম সেরা হিসেবে পরিচিত। এর মাধ্যমে তিনি তার ঐতিহ্য এবং সংস্কৃতির সাথেও সংযুক্ত থাকেন। অনেক সময় তার সাথে তুলনা করা হয় মোহাম্মদ বিন সালমানের। দুজনের জীবনেই বিলাসিতা আছে, দুজনের কাছেই আছে প্রাইভেট জেট, সুপার ইয়ট এবং দামি গাড়ি। কিন্তু পার্থক্যটা হলো শেখ মোহাম্মদ মাঝে মাঝে নিজেকে সাধারণ মানুষের মতো উপস্থাপন করেন। এই দিকটাই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে এবং মানুষ তাকে আরো বেশি পছন্দ করে। সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, তিনি আসলে কে? একজন বিলাসবহুল শাসক নাকি একজন কৌশলী নেতা? হয়তো তিনি দুটোই, কারণ তিনি জানেন কিভাবে তার সম্পদকে ব্যবহার করতে হয়, কিভাবে তার ইমেজ তৈরি করতে হয় এবং কিভাবে তার দেশকে এগিয়ে নিতে হয়। তার জীবন আমাদের একটা জিনিস শেখায়, ক্ষমতা শুধু টাকার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আপনি কিভাবে সেই ক্ষমতাকে ব্যবহার করেন সেটাই আসল। তিনি চাইলে সবসময় বিলাসিতার মধ্যে থাকতে পারতেন, কিন্তু তিনি মাঝে মাঝে সাধারণ মানুষের মতো জীবন বেছে নিয়ে একটি শক্তিশালী বার্তা দেন। আর এই কারণেই তিনি শুধু একজন ধনী ব্যক্তি নন, তিনি একজন ব্র্যান্ড। যখন আপনি তাকে দেখবেন একটি $500 মিলিয়ন ইয়টে, তখন বুঝবেন এটা তার ক্ষমতার প্রকাশ। আর যখন আপনি তাকে দেখবেন মেট্রোতে দাঁড়িয়ে থাকতে, তখন বুঝবেন এটা একটা বার্তা। একজন নেতা তার জনগণের কাছাকাছি থাকতে চায়, আর এই দুই দিকের মিশ্রণই তাকে পৃথিবীর সবচেয়ে ইউনিক লিডারদের একজন বানিয়েছে।